কাজী মাসুম আক্তার স্পষ্ট করে, এর থেকে স্পষ্ট করে বোধহয় কিছু বলা সম্ভব নয়। যদিও শেখ হাসিনা নির্বাচন জিতে আসার পরে দর্থহীন ভাষায় নাম করে বলে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত কিভাবে সেন্ট মার্টিন দ্বীপের নৌবাহিনীর ঘাঁটি গাড়তে চেয়েছিলেন, প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং তারপর থেকে তার আগেও খেলা চলছিল, তারপর থেকে তারা কি খেলা শুরু করেন, নির্বাচনে সরাসরি নাক গলানো। আর এই কাজ যে সিআইএ করে, অতীতেও করেছে, এখনও করছে, সেটা আমরা পৃথিবীতে বোধহয় সবাই জানি। কাজী মাসুম আক্তার তারপরে বামপন্থীদেরকে বন্ধু হিসেবে বাংলাদেশের রাজাকাররা বা মার্কিন চক্রান্ত কি করে পাচ্ছে? দেখুন, রাশিয়াতে মার্কিনরা আধিপত্য, এই আফগানিস্তানে মার্কিনরা আধিপত্য স্থাপন করার জন্য তালিবানদের তৈরি করেছিল তাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক, পরিষ্কার। আমাদের এখানে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের যে অধিকার সেটা বাস্তবায়িত করার জন্য একটা দুর্বল সরকার চাইবে, ভেঙে যাওয়া দুর্বল রাষ্ট্রের এক অস্থিরতা এটা চাইবে, এটা খুব স্বাভাবিক সাম্রাজ্যবাদী নিয়ম, এটা পদ্ধতি। কিন্তু আমাকে দেখতে হবে যে হাসিনা ওখানে ঠিক কী পদক্ষেপ নিয়েছে আর ওরাই বা লাফাচ্ছে কেন ছাত্ররা, একেবারে মৌলিক দৃষ্টিকোণ থেকে ভাবা দরকার। আমরা জানি জাতির জনক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন আমাদের দাবায় রাখতে পারবা না। সেই একই কথা উচ্চারণ করছে ছাত্ররা, ক্লাস স্কুলের ছাত্র আছে, কলেজের আছে, বিশ্ববিদ্যালয় স্কুলের 14 বছর স্কুলের বাচ্চা গুলি খেয়েছে, মারা গেছে। আপনাকে এর গ্র্যাভিটিটা বুঝতে হবে। তারপরে ওরা আবার অন্য কথা বলছে, আরো কিছু বলছে, ওরাও বলছে আমাদেরও দাবায় রাখতে পারবে না। সেই মুজিবুর রহমানের কথা এদের মুখে উচ্চারিত হচ্ছে। আপনি অঙ্কটা, টোনটা দেখুন। তারপর বলছে চাইতে সে অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যে ছাত্ররা রাজাকারদের বিরুদ্ধে ছিল তারাও ভুল পথে চালিত হলো। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে, ওরা যে আন্দোলনটা শুরু করেছিল যে সংরক্ষণ তুলে দেওয়া না, যৌক্তিকতার ভিত্তিতে সংরক্ষণ লাগু করা, এবং সেটা কোর্ট বলেছে, কোর্ট নির্দেশ দিয়েছে সংরক্ষণ চালু করতে হবে। সংরক্ষণ বাতিল হাসিনাই করেছিল। পয়েন্টে যেতে হবে, হাসিনা যে সংরক্ষণ বাতিল করেছে 2018 সালে, কাদের চাপে? সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ঠিক তাদের আন্দোলনের চাপে তারা ছিল যৌক্তিক সংরক্ষণ প্রথা চালু করতে। ওটা না করে বিরক্ত হয়ে গিয়ে তিনি 6% মাত্র সংরক্ষণ রেখে প্রতিবন্ধীদের জন্য আর নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য 6% রেখে বাকিটা অফ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। পরবর্তীকালে আদালতে মামলা করে পাবলিক মামলা করেছে, ঠিক মামলা করার পর আদালত রায় দিয়েছে কবে? 2024 সালে 5 জুন, যে না সংরক্ষণের পরিমাণ কম করে অথবা বেশি করে সেটা সরকার ঠিক করবে, সংরক্ষণ রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ, এবং এই মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ শুরু হয়েছিল কবে? 1972 সালে, মুক্তিযুদ্ধের পরে। তখনকার এটা গল্প, আজকে নয়। কিন্তু আমরা জানি তারপরে বঙ্গবন্ধুর পরে যখন বঙ্গবন্ধু মারা গেলেন, যারা এসেছে এর সাথে তারা আবার বন্ধ করে দিয়েছে সাময়িক। তারপরে 1909 সালে এই হাসিনা এই সংরক্ষণটা আবার চালু করেছিলেন। আবার আন্দোলনের চাপে 2008 সাল 18 সালে সরে যেতে হয়েছিল। আমার প্রশ্ন, এটা যারা শুরু করেছিল তারা সকলে জামাত, তারা সকলে বিএনপি, তারা সকলে আমেরিকার চর, তারা সকলে চীনের চর মনে করি না। শুরু হয়েছিল একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে, বিশেষ লোককে, তাতে কোনো যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু পরবর্তীকালে যে গুলির যে ভুল পথে যেভাবে এটা ট্যাকেল করা দরকার ছিল, প্রথমেই দরকার ছিল এটা কি করে কন্ট্রোল করা যায়, তার যে বেশি নেই, তার যে বৌদ্ধিক চিন্তা, যে এটা কোন দিকে যেতে পারে, কোন লোককে কারা করছে, পেছনে কারা আছে, হাসিনার এটা ভাবা দরকার ছিল। কিন্তু কিছু লোক মারা যাওয়ার পর 105 জন মারা গেছে, হাজারও বেশি মানুষ ছাত্র, তারা সব মূলত ছাত্র আহত, তখনই জামাতে গিয়ে ওদের সাথে, বিএনপি গেল ওদের সাথে, অপশক্তি গেল ওদের সাথে, ওদের পেছনে যে মার্কিনরা নেই কে বলবে? শক্তি হতে চেয়েছে, এবার এই খুনোখুনিরা বয়ে দৃষ্টিকোণ সরে গেছে, ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছে। আপনি দেখুন কোথা থেকে কোথায় চলে গেল। ছিল মোটিভ এক, ছিল বিড়াল হয়ে গেল শিয়াল, উল্টো হয়ে গেল, রুমাল থেকে শিয়াল হয়ে গেল। স্লোগানের রকমটা কিরকম সেটা একটু দেখবো। বাংলাদেশের রাজপথে এই আন্দোলনটা শুরু হওয়ার আগে, পরে, মাঝে যে ধরনের স্লোগান উঠছে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, সেই মিছিলগুলোর স্লোগান কেমন আসুন একটু দেখে। ভারতীয়
সংরক্ষণ চালু থাকা না থাকার সঙ্গে নরেন্দ্র মোদীর সরকার, ভারতের সরকার, তার সঙ্গে বাংলাদেশ সরকারের রেলপথের যোগাযোগ আরও বাড়ানো, নতুন চুক্তি করার কোনো সম্পর্ক আছে কি? নেই। সম্পর্ক আছে। আসলে যারা একটাকে সামনে রেখে অন্য লক্ষ্য সাধন করতে যায় তাদের জন্য আছে। যারা সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি তৈরি করতে যায় সেই মার্কিনদের জন্যও আছে। যারা সেন্ট মার্টিনের 115 মাইল দূরে বসে আছে সেই চীনেদের জন্যও আছে, মানে চীনাদের জন্যও আছে। তারা চায় না বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ রেল যোগাযোগ, তার কারণ ওই সেন্ট মার্টিনের খুব কাছেই মায়ানমার পর্যন্ত চীনের নতুন করিডোর তৈরি হচ্ছে। কার সাথে কে, কেন, কিভাবে এক শয্যায় শুচ্ছে আপনি বুঝতে পারবেন না, আপনি ধরতে পারবেন না। আপনার সামনে কিছু নিষ্পাপ ছাত্রের মুখ এগিয়ে দিয়ে প্রশ্ন করা হবে, এরা কি গুলি খাওয়ার কথা ছিল? নিশ্চিতভাবে নয়। আমার পাল্টা প্রশ্ন, এদের রাজপথে নামার কথা ছিল কি? এর রাজপথে নামলো কেন? যা নেই তার বিরোধিতা কি করে সম্ভব? সম্ভব কাজী মাসুম? আমি শুধু একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ ভারত বিদ্বেষ কেন? ওখানে তো ভারত বিদ্বেষের একটা লবি আছে। ওই ওদের ক্রিকেটার ওই সাকিবুল হাসান নাকি মারা গেছে, তার জন্য আনন্দ উৎসব করছে। আমি দুনিয়া দেখিনি এটা, সে ভালো মন্দ যাই হোক, সে একজন জাতীয় ক্রিকেটার। আমি সেই জায়গায় মারা গেছে কিনা তাও জানি না, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। এইটার প্রধান কারণ হাসিনা যে সরকার, ভারত সরকারের সাথে যে সুসম্পর্ক সেটাকে নষ্ট করতে চায়। কারা, কেন, কোন স্বার্থে, কেন নষ্ট করতে চায়, এইটা খুঁজে বের করতে হবে। আমি শুধু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, তিয়েনানমেন স্কোয়ারে দেং জিয়াওপিং, সিঙ্গুর নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমোচন সংঘম মুভমেন্টের সময় কেরালে নাম্বুদ্রিপাদ, কেউ ছাত্রদের সঙ্গে ডেকে কথা বলেননি, কেউ না। কিন্তু এক্ষেত্রে শেখ হাসিনাকে ডেকে কথা বলতে হবে এবং বলছেন না বলে মার্কিন সাম্রাজ্যবাদের দায়টাও তাকে নিতে হবে। বিমল সংগঠন তো কতটা হজম করতে পারছেন আপনি এটা? না, আমার এই যখন আন্দোলন হচ্ছিল, এই বামপন্থী ছাত্র আন্দোলন দেখে একটা জিনিস মনে পড়ে গেল। খুব ছোটবেলায় বাবাদের মুখে শুনতাম যে ভিয়েতনামে বৃষ্টি টিষ্টি হলে এখানে বামপন্থীরা কান্না শুরু করেন, চীনে কিছু হলে ছাতায় মাথা দিয়ে দেন ইত্যাদি। বামপন্থীরা কি বদলে গেল? কোথায় বামপন্থী? পরে দেখলাম বামপন্থীরা আছে বামপন্থীতেই। বাংলায় এসে গোলমাল হলে এখানে আন্দোলন করতেই হবে, এবং সেটা দেখবো না যে বাংলাদেশের আন্দোলনটা ঠিক কি, সেখানে কতটা ভারত বিরোধিতা রয়েছে, সেখানে কি আন্দোলন, কিচ্ছু জানবো না, আন্দোলন শুরু করে দেবো। সুতরাং এরা যদি মনে করে আন্দোলনটাই এদের একমাত্র লক্ষ্য, করতেই পারে, কিন্তু একটু লোক হাসায় যে এটা ভীষণ হাসাহাসি করে লোকে আপনাদের নিয়ে। এমনিতে আপনারা তো শূন্য হয়ে গেছেন, একটু সিরিয়াসলি আন্দোলনটা করুন। কি হচ্ছে কি এগুলো? এই তিয়েনানমেন স্কোয়ার নিয়ে আমার একটা কবিতা মনে পড়ে গেল। কবিতা বলার সময় নেই, কবিতার প্রথম লাইনটাই বলি। বাছারা জাতি কিছুতেই অনশনে নাম মরে, তাই ট্যাঙ্ক চালিয়ে মারা হলো। এটা লিখেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। কবিতাটার নাম এক মাঘে শীত যায় না। যখন ট্যাঙ্ক চালানো হয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে 1989-এ 15 এপ্রিল থেকে 4 জুন, 3 জুন রাতের বেলা ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয়েছিল। শয়ে শয়ে মানুষকে মারা হয়েছিল। তাদের নেতাকে নোবেল শান্তি পুরস্কার নিতেও দেওয়া হয়নি। তখন এই রাজ্যে তখন দোর্দণ্ড প্রতাপ সিপিএম, এবং সিপিএম এর নেতাদের বক্তব্য ছিল এই ছাত্রগুলো হচ্ছে ক্রিমিনাল, তারা একটা সিস্টেমকে ভাঙতে গেছে, এরা ক্রিমিনাল, মার্কিন ষড়যন্ত্রের অংশীদার। আজকে যখন বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, এটা প্রথম কথাই আন্দোলনটা আউট অফ নাথিং। কারণ একটা পত্রিকায় জাস্ট প্রথম লাইনটা বলছি, দেয়ার ইজ নো কোটা বাট হোয়াই ইজ বাংলাদেশ সিং ফায়ার্স অ্যান্টি কোটা রিপোর্ট। বাংলাদেশে কিন্তু কোটা নেই। ঠিক, হাইকোর্ট কোটাটা রিইনস্টেট করেছিল, সুপ্রিম কোর্ট কোটা অলরেডি স্থগিত করে দিয়েছে। স্থগিতাদেশের উপরে এবার শুনানি চলছে, অর্থাৎ এই মুহূর্তে কেউ কোটার সুবিধা পাচ্ছে না, কেউ কোটার সুবিধা পাচ্ছে না। আমি এটা আসতে চাইছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, সেখানে শুরু হয়েছিল ডেফিনেটলি ছাত্র আন্দোলন, এবং ডেফিনেটলি সেখানে ছাত্রলীগের হস্তক্ষেপ করাটা উচিত হয়নি, অস্বীকার করব না। ঠিকই তাদের সেখানে গিয়ে ঝাঁপানো উচিত হয়নি। ঠিক যেরকম শেখ হাসিনার রাজাকার শব্দটা আউট অফ কনটেক্সট ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার সেই শব্দটা ব্যবহার করা উচিত হয়নি। এই সব কিছু মেনে নিয়েও বলছি যে গোটা আন্দোলনটা কিন্তু চলে গেছে একদম আইএসআই এর হাতে। আমি আপনাকে বলবো, হর্ষবর্ধন শ্রিংলা, যিনি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন কিছুদিন, তার বক্তব্যটা একটু শুনিয়ে দিন। ওখানে এন্টার ব্যাপারটা বাইরের হাতে চলে গেছে। একদিকে পাকিস্তান, কারণ ভারতের কাছে সব জায়গায় মার খেয়ে তারা বাংলাদেশে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি,
যে স্বাধীনতা বিরোধী শক্তি 72 থেকেই সেখানে অ্যাক্টিভ, যে স্বাধীনতা বিরোধী শক্তির হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবংশে মারা গিয়েছিলেন, সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানকার বামপন্থী ছাত্র আন্দোলন যখন হলো বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে, একবার কি এই খবরটুকুও রাখলো না যে গোটা আন্দোলনটা চলে গেছে এই একদল মানে ভারত বিরোধী শক্তির হাতে? আর সবচেয়ে বড় কথা যে এই আন্দোলন অ্যাবসলিউটলি মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, এটা কোনো ছাত্র আন্দোলন আর নেই। ছাত্ররা গিয়ে কখনো জেলখানাকে আগুন দিয়ে আমার সবথেকে বড় প্রশ্ন বের করার চেষ্টা করে। আমার সবথেকে বড় প্রশ্ন এখানেই বিমল শঙ্কর বাবু, আপনি যেটা বলছিলেন, আমি আরেকবার সফিউল্লাহর কাছে 30 সেকেন্ডের জন্য যাব। সফিউল্লাহ যে কোটাটা নেই, আজও নেই, এই মুহূর্তেও নেই, আমি বলেই শুরু করেছি, সেটা আমার বিরোধিতা কিসের? আপনি যে ডেকে আলোচনা করতে বলছেন, মানে আমার তো মনে হচ্ছে এড়ে গরুর কাটা ল্যাজ, কালিদাসের প্রবাদ, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। আলোচনাটা হবে কি নেই, যেটা নেই তা নিয়ে আলোচনা হবে কি করে? একটা জিনিস খালি মনে করিয়ে দেবো, যদ্দূর জানি সফিউল্লাহ আরএসপি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু আরএসপি, তাই তো, হ্যাঁ, আরএসপি কিন্তু একটি জাতীয়তাবাদী গোষ্ঠী থেকে, অনুশীলন সমিতি থেকে এসেছে, একটা ভারত মানে দেশপ্রেমের অন্তত হাওয়াটা গায়ে রয়েছে, কিন্তু এখনো এই ধরনের কথা বললে লোকে তো আর আপনাদেরও আর রেয়াত করবে না। না না, বুঝে শুনে বলবেন তো। চীন যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত আরএসপি নকশালদের লাইনে চলেনি, সিপিএমও চলেনি, মানতে বাধ্য। চারু মজুমদার থিওরি বার করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নাকি আসলে চীনকে বিপদে ফেলবার জন্য ইত্যাদি ইত্যাদি, এবং ভারতের নকশালদের উনি বেঁচে আছেন, অসীম চট্টোপাধ্যায় যে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ বেআইনি, ইয়াহিয়া খান হচ্ছে প্রগ্রেসিভ ফোর্স, নাম বলতে হবে অসীম চট্টোপাধ্যায়।